অপটিক্যাল ফাইবার আমাদের সকলের খুবই পরিচিত একটা শব্দ। সো এই অপটিক্যাল ফাইবার নিয়ে এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের আইসিটি চ্যাপ্টার 2 ডেটা কমিউনিকেশন আছি। সো ডেটা কমিউনিকেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ডেটা ট্রান্সমিশন মিডিয়াম। আমরা ডেটাকে একটা স্থান হতে আরেকটা স্থানে পাঠাবো। সো এই যে ট্রান্সমিশনের জন্য আমাদের একটা মাধ্যম দরকার। এই ডেটা ট্রান্সমিশন মিডিয়াম নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা দুইভাবে ডেটাকে একটা স্থান হতে আরেকটা স্থানে পাঠাতে পারি। একটা হচ্ছে তারযুক্ত মাধ্যম, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তারযুক্ত মাধ্যমে আমরা যদি ডেটাকে একটা স্থান হতে আরেকটা স্থানে পাঠাতে চাই তাহলে আমাদের ক্যাবলের দরকার পড়ে। 4 ধরনের ক্যাবল নিয়ে আমাদের এখানে আলোচনা। প্রথম ক্যাবল হচ্ছে টেলিফোন ক্যাবল, নাম্বার 2 টুইস্টেড পেয়ার ক্যাবল, নাম্বার 3 কোএক্সিয়াল ক্যাবল অ্যান্ড লাস্ট ওয়ান অপটিক্যাল ফাইবার। বিগত ক্লাসগুলোতে আমরা টেলিফোন ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল এবং কোএক্সিয়াল ক্যাবল নিয়ে কথা বলেছি। সো এখন সবচেয়ে আপডেট, সবচেয়ে আপগ্রেড, সবচেয়ে সেরা যে ক্যাবলটা আছে সে ক্যাবল নিয়ে কথা বলবো। ওই ক্যাবলটা আমাদের সকলের পরিচিত অপটিক্যাল ফাইবার ক্যাবল। ইভেন আমরা অনেকে দেখেছি আমাদের বাসায় যখন ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হয় সেক্ষেত্রে যেই ইউনো থাকে বা অনু বলা হয়, এটাকে অনু বা ইউনো, এই ইউনো বা অনু মেশিনের মধ্যে অপটিক্যাল ফাইবার অনেক সময় কানেক্টেড থাকে। সো মোটামুটি আমরা অনেকেই হয়তো অপটিক্যাল ফাইবার দেখেছি অথবা আমাদের নিজেদের বাসায়ও অপটিক্যাল ফাইবার রয়েছে। আচ্ছা, সো প্রত্যেকটা ক্যাবল সম্পর্কে আমরা 6টা বিষয় জেনে এসেছি। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেটার ব্যতিক্রম হবে না। অপটিক্যাল ফাইবার ক্যাবল সম্পর্কে আমরা 6টা বিষয় জানব। প্রথমে জানব স্ট্রাকচার, কিভাবে অপটিক্যাল ফাইবারটা তৈরি করা হয় এবং কিভাবে এটা কাজ করে, এই মেকানিজমটা আমরা দেখব। তারপর অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কত স্পিডে ডেটা ট্রান্সমিট হয় সেই স্পিড সম্পর্কে আমরা জানব। নাম্বার 3, অপটিক্যাল ফাইবার যদি আমরা স্থাপন করতে চাই আমাদের কেমন কস্ট পড়তে পারে সে বিষয়টা জানব। নাম্বার 4, অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা কত রেঞ্জ পর্যন্ত, কত দূরত্ব পর্যন্ত আমরা আমাদের কানেকশন স্থাপন করতে পারি, ডেটাকে ট্রান্সমিট করতে পারি সেই রেঞ্জ সম্পর্কে জানব। নাম্বার 5 অ্যান্ড নাম্বার 6, অপটিক্যাল ফাইবার আমাদের কী সুবিধা দিয়ে থাকে এবং কী অসুবিধা অপটিক্যাল ফাইবারের রয়েছে সেই অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস সম্পর্কে আমরা জানব। সো এই 6টা বিষয় সম্পর্কে আমরা জানার মাধ্যমে অপটিক্যাল ফাইবার নিয়ে একটা কমপ্লিট আইডিয়া গেইন করব। তাহলে এখন সরাসরি চলে যাব অপটিক্যাল ফাইবার কেবলের স্ট্রাকচারে। তো একদম প্রথমেই আসো নামটাকে যদি একটু বিশ্লেষণ করি, নাম দিয়ে যদি শুরু করি তাহলে দেখো নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। কেবল বলতে বোঝাচ্ছে তার, আমরা সবাই জানি কেবল বলতে তার বোঝায়। অপটিক্যাল বলতে বোঝাচ্ছে আলো। তাহলে যেই তারের মধ্য দিয়ে আলোকে আমরা কি করব, পরিবহন করব, লাইটকে আমরা পরিবহন করব, যে তারের মধ্য দিয়ে লাইটকে পরিবহন করব সেটাকে অপটিক্যাল কেবল বলা হচ্ছে। বাট মাঝখানে একটা শব্দ আছে, মাঝখানে শব্দটা হচ্ছে ফাইবার। প্রশ্ন হচ্ছে ফাইবার মানে কি? ফাইবার বলতে তো আমরা আঁশ বলে থাকি, আঁশ। আচ্ছা ঠিক আছে, তো এখানে আঁশ আসলো কোথায় থেকে? বেসিক্যালি আমরা অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে আলোকে পরিবহন করে থাকি এবং এই অপটিক্যাল ফাইবার কেবলটা ফাইবার দ্বারা তৈরি, ফাইবার বা আঁশ দ্বারা তৈরি। প্রশ্ন হচ্ছে কিসের আঁশ? উত্তর হচ্ছে প্লাস্টিকের আঁশ অথবা কাচের আঁশ। তাহলে কাচের অথবা প্লাস্টিকের আঁশ দ্বারা আমরা এই তার তৈরি করে থাকি বলে এটাকে ফাইবার বলা হচ্ছে। কেন এই ফাইবার ওয়ার্ডটাকে এখানে হাইলাইট করেছে? কেন ফাইবার ওয়ার্ডটাকে এখানে হাইলাইট করা হয়েছে? আমরা চাইলে তো বলতে পারতাম অপটিক্যাল কেবল, বাট ফাইবার ওয়ার্ডটাকে কেন হাইলাইট করলাম? বিকজ অধিকাংশ তার তৈরি হয় অথবা অধিকাংশ কন্ডাক্টর যার মধ্য দিয়ে সিগন্যাল পাস করি তারা তৈরি হয় মেটাল দিয়ে। তারা নর্মালি কপার কিংবা অ্যালুমিনিয়াম কিংবা জিঙ্ক এই ধরনের মেটাল দ্বারা তৈরি হয়। বাট এটা একটা স্পেশাল, যেটা কোনো মেটাল দ্বারা তৈরি হয় না, যেটা ফাইবার দ্বারা তৈরি হয়। দ্যাট ইজ ওয়াই ফাইবার এখানে হাইলাইট করা হয়েছে। এখন তোমাদের এমন একটা প্রশ্ন, ভাইয়া বুঝতে পেরেছি, তাহলে ফাইবার দ্বারা তৈরি অথবা প্লাস্টিকের অথবা কাচের আঁশ দ্বারা তৈরি, ফাইবার দ্বারা তৈরি একটা তার যার মধ্য দিয়ে আলো যাবে সেটা অপটিক্যাল ফাইবার। প্রশ্ন হচ্ছে কেন এখানে মেটাল ব্যবহার না করে ফাইবার ব্যবহার করেছি? তাহলে এই একটা প্রশ্ন আগে অ্যান্সার দিয়ে দিই। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কেন মেটাল ব্যবহার না করে ফাইবার ব্যবহার করেছি? কেন মেটাল ব্যবহার না করে ফাইবার ব্যবহার করা হয়? একটু পরেই ফাইবার সম্পর্কে আরও বিস্তারিত বলবো। তাহলে কেন মেটাল ব্যবহার না করে ফাইবার ব্যবহার করা হয়? আচ্ছা আর লিখলাম না, ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে মেটালের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। যে কোনো মেটালের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা বিগত ক্লাসেও হালকা করে আলোচনা করেছি। সো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে
কোনো একটা মেটালের মধ্য দিয়ে সিগন্যাল অথবা কারেন্ট অথবা ইলেকট্রন পাস করালে ওইখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, যেটা আমার সিগন্যালটাকে কি করে ডিস্টার্ব করে, নয়েজ করে। আমি যে সিগন্যাল বা যে ডাটা পাঠাচ্ছি সে ডাটা হুবহু থাকে না, কিছু চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলি। তাহলে এই প্রবলেমটা মেটালের ক্ষেত্রে বেশি হয়, বাট এই প্রবলেমটা ফাইবারের ক্ষেত্রে হয় না। তাহলে ফাইবারের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক এই প্রভাবগুলো নেই। ইলেকট্রোম্যাগনেটিকের কোনো প্রভাব বা কোনো ডিস্টারবেন্স কিংবা কোনো ইনফ্লুয়েন্স নেই। তাই আমরা এই ক্ষেত্রে ফাইবার ব্যবহার করি, যাতে করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে যেই ডিস্টারবেন্সটা তৈরি হয়, যেই সমস্যাটা তৈরি হয় আমাদের, ওই সমস্যাটা সমাধান হয়ে যায়। বিগত ক্লাসে টুইস্টেড পেয়ার কেবল পড়ানোর সময় আমরা একটা কথা বলেছিলাম যে একটা তারের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আরেকটা তারের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে কি করে, ডিস্টার্ব করে। এটাকে আমরা ক্রস টক নামে বলেছিলাম, যেটার নাম ক্রস টক। তার মানে এই যে ক্রস টক নামক যে শব্দটা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে যে সমস্যা, যে ডিস্টারবেন্স, তড়িৎ চৌম্বকীয় আবেশের ফলে একটা তারের সাথে আরেকটা তারের যে সমস্যা, যে ডিস্টারবেন্স, যেটাকে আমরা ক্রস টক বলে থাকি, ক্রস টক। সো এই সমস্যাটা কোথায় নাই? ফাইবারের মধ্যে নাই। তাহলে আমরা লিখলাম ফাইবারের মধ্যে ক্রস টক সমস্যাটা নাই। তাহলে ফাইবারের মধ্যে ক্রস টক সমস্যা নেই। এটা একটা ভালো দিক যে ফাইবারের মধ্যে ক্রস টক সমস্যাটা নেই। ফাইবারের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নেই, তার মানে ফাইবারের মধ্যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কোনো ক্রস টক নেই। তাই আমরা ফাইবারকে ব্যবহার করেছি এবং ফাইবারকে ব্যবহার করার পরে এটাকে হাইলাইট করেছি। তাই আমাদেরকে এটাকে অপটিক্যাল ফাইবার কেবল বলছি। অপটিক্যাল বলছি আলো পরিবহন করে, তাই ফাইবার বলছি এখানে মেটাল ব্যবহার না করে ফাইবার ব্যবহার করেছি তাই, আর কেবল বলতে তার। আচ্ছা, তাহলে আমরা জানলাম কেন মেটাল ব্যবহার না করে ফাইবার ব্যবহার করা হচ্ছে, যাতে করে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবগুলো না থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্লুয়েন্স অর ইন্ডাকশন এই ব্যাপারগুলো না থাকে, এই সমস্যা বা ডিস্টারবেন্সগুলো না থাকে। তাই আমরা ফাইবার ব্যবহার করে থাকি। এখন আমরা যাব এই যে অপটিক্যাল ফাইবার বলছি না, এই ফাইবারটা কিসের তৈরি, স্ট্রাকচার দেখছি তাই না। সো ফাইবারটা কিসের তৈরি সে ব্যাপারটা দেখব, ফাইবারটা কিভাবে তৈরি করা হয় এই ব্যাপারটা, এলিমেন্টস। ওকে, তাহলে আসো অপটিক্যাল ফাইবারের এলিমেন্টসগুলো আমরা এখন ভালো করে দেখব। অপটিক্যাল ফাইবারের এলিমেন্টস এবং স্ট্রাকচার আমরা এখানে দেখব এখন। তো অপটিক্যাল ফাইবার একটা ব্যাপার দেখো ভালো করে। প্রথমে অপটিক্যাল ফাইবারে একদম চিকন একটা কন্ডাক্টর থাকে, একদম চিকন একটা কন্ডাক্টর থাকে, যেটাকে আমরা কোর বলে থাকি। এটাকে আমরা কোর বলে থাকি, একদম চিকন মাঝখানে। তারপর তার উপর আরও একটা মোটামুটি চিকন, আমি একটু বড় করে দেখাচ্ছি, বাট এত বড় না, এটা ইভেন অপটিক্যাল ফাইবার কেবল সো মাচ থিন, ঠিক আছে, আমাদের চুলের চেয়েও সূক্ষ্ম, আমাদের চুলের চেয়েও চিকন এটা। আচ্ছা, তারপর আমি বড় করে দেখাচ্ছি। তাহলে মধ্যখানে থাকে একটা কোর, তারপর বাইরে থাকে একটা ক্লেডিন, ব্যাখ্যা করব সব কিছু। আর এর বাইরে আরেকটা আবরণ থাকে, যেটাকে আমরা বলি জ্যাকেট, একদম পুরোটাকে ঢেকে রাখে, যেটাকে আমরা বলি জ্যাকেট, অথবা এটাকে বাফারও বলা হয়ে থাকে, বাফার, জ্যাকেট অথবা বাফার। সো দেখো প্রথমে থাকে একটা কোর, এরপর ক্ল্যাডিন, এরপর বাফার। তো ভাইয়া এই ব্যাপারগুলো কি, কোর কি, ক্ল্যাডিন কি, বাফার কি, কিছুই তো বুঝিনি। আচ্ছা, এই সবগুলো হচ্ছে ফাইবার দ্বারা তৈরি। এই কোর এবং ক্ল্যাডিন ফাইবার দ্বারা তৈরি, এটা প্লাস্টিকের, ওটা আলাদা। কোর এবং ক্ল্যাডিন সেম পদার্থের, সেম এলিমেন্টের ফাইবার দ্বারা তৈরি। তো এখন আমাকে ফাইবারটা বুঝতে হবে যে ফাইবারটা আসলে কি। ওকে, তাহলে এখন দেখো ফাইবারটা একটু তোমাদেরকে বুঝাবো। ফাইবার, তাহলে কোর এবং ক্ল্যাডিন ফাইবার দ্বারা তৈরি। সো আমাদের ফাইবারটা বুঝতে হবে ফাইবারটা কি দ্বারা তৈরি। ফাইবারটা দুই ধরনের হতে পারে, এক ধরনের হচ্ছে প্লাস্টিকের, আর একটা হচ্ছে কাচের। সো প্লাস্টিকের হতে পারে অথবা কাচের হতে পারে। ফাইবারটা কয় ধরনের? ফাইবারটা দুই ধরনের হতে পারে, একটা প্লাস্টিকের আর একটা কাচের। এখন ফার্স্ট অফ অল আসো, প্লাস্টিকের যদি হয়ে থাকে, নর্মালি প্লাস্টিক হচ্ছে একটা পলিমার যৌগ। তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগ 9-10-এ পড়ে এসেছো, কিংবা ইন্টারে জৈব যৌগ পড়েছো কিংবা পড়বে, তোমরা জানো জৈব যৌগ বলতে বোঝাচ্ছে কেমিস্ট্রিতে এমন কিছু কম্পাউন্ড আছে যার মধ্যে হাইড্রোকার্বন থাকে, তাই না? আচ্ছা, সো প্লাস্টিক হচ্ছে একটা জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড, এবং এটাকে আমরা পলিমার বলে থাকি। পলিমার বলতে অনেকগুলো অণু একসাথে যখন আমরা কি করি, অনেকগুলো অণু যখন একসাথে থাকে এবং একটা স্ট্রং বন্ড গঠন করে অনেক বড় একটা যৌগ গঠন করে কমপ্লেক্স, সেটাকে আমরা পলিমার বলে থাকি। তার মানে প্লাস্টিক হচ্ছে একটা পলিমার। হ্যাঁ, প্লাস্টিক হচ্ছে একটা পলিমার।
তো এই ক্ষেত্রে প্লাস্টিকে এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্পেশাল পলিমার, স্পেশাল প্লাস্টিক ব্যবহার করতে হবে, যেহেতু আমরা অপটিক্যাল ফাইবারে আলো পরিবহন করব, ডেটা ট্রান্সমিট করব, এটা কিন্তু নর্মাল প্লাস্টিক ব্যবহার করলে হবে না, খুব ভালো মানের একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে প্লাস্টিক ব্যবহার করে থাকি সেই প্লাস্টিকের নাম হচ্ছে, আগে বললাম পলিমার, সো পলি শব্দটা থাকবে। এখন কোন অণুর পলি? পলি মানে হচ্ছে অনেক, তো কোনো একটা অণু অনেকগুলা নিলে পলিমার হয়ে যায়। তো কোন অণুর পলিমার এটা? এটা হচ্ছে মিথা অ্যাক্রিলাইট, এই অণুটার পলিমার। তাহলে দেখো অ্যাক্রিলাইট, তোমরা অ্যাক্রোলাইট নামটা শুনেছো, অ্যাক্রোলাইট হচ্ছে একটা যৌগ, এই অ্যাক্রোলাইট যৌগের সাথে মিথ আসবে, তাহলে মিথ যোগ অ্যাক্রোলাইট, এই মিথ যোগ অ্যাক্রোলাইটের সাথে আসবে মিথাইল। এই পুরো যে অণুটা দেখতে পাচ্ছ, এই অণুটার পলিমার নিব, তার মানে পলি মিথাইল মিথা অ্যাক্রিলাইট, এই যৌগটা দিয়ে যে প্লাস্টিক তৈরি হয় ওই প্লাস্টিকের আঁশ দিয়ে বা ওই প্লাস্টিক দিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। তো এটাকে সংক্ষেপে বলা হয় পি, তারপর এম, তারপর এম, তারপর এ দিয়ে অ্যাক্রিলাইট, পি দিয়ে পলি, এম দিয়ে মিথাইল, এম দিয়ে মিথা, তার মানে এটাকে সংক্ষেপে PMMA বলা হচ্ছে, পলি মিথাইল মিথা অ্যাক্রিলাইট। আচ্ছা, তো এই যে এই এলিমেন্টস দিয়ে প্লাস্টিক তৈরি করা হয়, ওই প্লাস্টিক দিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি হয়, এটা হচ্ছে একটা ওয়ে। আরটা হচ্ছে কাচের তৈরি হতে পারে, কাচের তৈরি, তোমরা জানো অপটিক্যাল ফাইবার কাচের তৈরি হতে পারে। সো কাচের তৈরি হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, কাচের মেইন উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কাচের একদম মেইন উপাদান। এছাড়াও তার সাথে আরও কিছু উপাদান ব্যবহার করি যাতে করে সেটা লাইট ট্রান্সমিট করতে পারে, যাতে করে সেটা একদম প্রপার থাকে, ভেঙে না যায় বা কোনো প্রবলেম না হয়, সেজন্য সিলিকন ডাইঅক্সাইডের সাথে আরও কিছু ব্যবহার করে থাকি আর একটু মডিফাই করার জন্য। কি কি ব্যবহার করে থাকি? সোডিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, তারপর পটাশিয়াম অক্সাইড, এসব অক্সাইড আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইডও মাঝে মধ্যে ব্যবহার করা হয়, বেসিক্যালি এই অক্সাইডগুলো আমরা ব্যবহার করে থাকি। তবে মেইন হচ্ছে কাচের মেইন উপাদান হচ্ছে এটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 80% মতো করে থাকে এটা সিলিকন ডাইঅক্সাইড। তার মানে আমরা অপটিক্যাল ফাইবার দুইভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে প্লাস্টিকের মাধ্যমে, কোন প্লাস্টিক? পলি মিথাইল মিথা অ্যাক্রিলাইট PMMA, এই প্লাস্টিকের মাধ্যমে, অথবা কাচের মাধ্যমে, কোন কাচ? সিলিকন ডাইঅক্সাইড, যার সাথে আরও কিছু মডিফায়ার যোগ করি আমরা, সোডিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এভাবে আমরা কি করি? ফাইবারটা তৈরি করে থাকি। সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচার, এলিমেন্ট আর কি। তো এভাবে করে এই ফাইবার দিয়ে আমরা প্রথমে মাঝখানে থাকে একটা কোর, তারপর থাকে একটা ক্লেডিন, আর উপরে থাকে প্লাস্টিকের একটা বাফার অথবা জ্যাকেট। তো এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচার, এটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার তার। এখন আমাদের এই অপটিক্যাল ফাইবারের মেকানিজমটা আমাদেরকে দেখতে হবে। আমি আরেকবার বলছি, অপটিক্যাল ফাইবারের মাঝখানে থাকে একটা কোর, তারপর তার উপর থাকে একটা ক্লেডিন, তার উপরে থাকে একটা জ্যাকেট বা বাফার। আচ্ছা, সো এখন আমরা এই ব্যাপারটাকে অ্যানালাইসিস করব মেকানিজম দিয়ে। ওকে, এতক্ষণ অপটিক্যাল ফাইবারের এলিমেন্টস নিয়ে কথা বলছি, অর্থাৎ কোন এলিমেন্টস দিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয় সে ব্যাপারটা। সো এখন আমরা দেখব অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিভাবে আমরা ডেটাকে ট্রান্সমিট করতে পারি সে ব্যাপারটা। নর্মালি এতদিন আমরা যে ক্যাবলগুলো পড়ে এসেছি, টেলিফোন ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল কিংবা কোএক্সিয়াল ক্যাবল, প্রত্যেকটা ক্যাবলের মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল যেত, এই ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্য দিয়ে কিন্তু আমরা ডাটা পাস করতাম, ইলেকট্রিক্যাল সিগন্যালটাই ছিল আমাদের ডেটা। বাট অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিন্তু আলো যাবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল যাবে না। তো আমাদের ডেটা তো আছে ইলেকট্রিক্যাল সিগন্যালে, বাট অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে তো ইলেকট্রিক্যাল সিগন্যাল যেতে পারে না। তাহলে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালকে আমাদের কোথায় কনভার্ট করতে হবে? আলোতে কনভার্ট করতে হবে, লাইট সিগন্যালে কনভার্ট করতে হবে। আবার পরবর্তীতে যখন অপটিক্যাল ফাইবার থেকে ওই ডেটাটাকে আমরা পেতে চাইবো, ওই ডেটা তো অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে গেল, পরবর্তীতে ওই ডাটা আমরা এবার পেতে চাচ্ছি, রিসিভ করতে চাচ্ছি, তখন আবার আমাদের লাইট সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কি করতে হবে? রূপান্তর করতে হবে। তাহলে এখানে দুইটা ডিভাইস দরকার। একটা ডিভাইস থাকবে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইট আকারে পাঠাবে, আর একটা ডিভাইস থাকবে যে লাইট সিগন্যালটাকে গ্রহণ করে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। তাহলে এখানে কয়টা ডিভাইস থাকা দরকার? দুটো ডিভাইস থাকা দরকার। কিসের জন্য? একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করে লাইট সিগন্যালে কনভার্ট করে সেটাকে পাঠিয়ে দিবে, আরেকটা হচ্ছে ওই লাইট সিগন্যালকে রিসিভ করে তারপর সেটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপে আমাদেরকে দিবে। তাহলে দুইটা যন্ত্র দরকার, তো দুইটা ডিভাইস দরকার। এই দুইটা ডিভাইসকে আমরা বলি, একটা হচ্ছে ট্রান্সমিটার, আরেকটা হচ্ছে রিসিভার। তাহলে কয়টা যন্ত্র? এখানে দুইটা যন্ত্র আছে, একটা ট্রান্সমিটার, একটা রিসিভার, দুইটা ডিভাইস এখানে আছে, ট্রান্সমিটার একটা,
রিসিভার একটা। আচ্ছা, তো ট্রান্সমিটার থেকে রিসিভারের মধ্যে অপটিক্যাল ফাইবার থাকে। এই অপটিক্যাল ফাইবার করে কি, ট্রান্সমিটার থেকে লাইট সিগন্যালকে রিসিভারের কাছে নিয়ে আসে। তাহলে কোন সিগন্যালকে? লাইট সিগন্যালকে। কোন ওয়েতে? লাইট সিগন্যালকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন মেথডের মধ্য দিয়ে লাইট সিগন্যালকে ট্রান্সমিটার থেকে রিসিভারে নিয়ে যায়। তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা তো বুঝলাম না, এটা কেন এবং এটা এখানে আসবে কেন? এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কেন? এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে একটু পরে বিস্তারিত বলছি, একটু পরে বিস্তারিত এটা নিয়ে বলছি। আপাতত জেনে রাখো, লাইট সিগন্যালটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন রূপে ট্রান্সমিটার থেকে রিসিভারের কাছে যায়। ওকে, তো তাহলে দেখো ট্রান্সমিটারের মধ্যে কি থাকবে? ট্রান্সমিটারের মধ্যে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করবে, তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করবে, এরপর সেটাকে লাইট সিগন্যালের জন্য মডিফাই করবে, তারপর সেটাকে লাইট সিগন্যাল রূপে লাইট রূপে সেটাকে পাঠাবে। তিনটা জিনিস থাকবে এখানে ট্রান্সমিটারের মধ্যে। একটা হচ্ছে, আমি দিচ্ছি এখানে নাম্বার, ট্রান্সমিটারের মধ্যে তিনটা জিনিস থাকবে। সো দেখো কি কি থাকবে ট্রান্সমিটারের মধ্যে। ট্রান্সমিটারের মধ্যে থাকবে এক নাম্বার, ট্রান্সমিটারের মধ্যে কি কি থাকবে দেখো। এক নাম্বার হচ্ছে সার্কিট, এক নাম্বার হচ্ছে সার্কিট ইন্টারফেস, অথবা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করার জন্য একটা সার্কিট থাকবে। তাহলে একটা সার্কিট থাকবে, এই সার্কিট কি করবে? ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করবে। সার্কিট থাকবে যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করবে, রিসিভ করবে, গ্রহণ করবে। তাহলে এখানে যে অ্যানালগ অথবা ডিজিটাল দুই ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল যেতে পারে। ডিজিটাল মানে 0 এবং 1 ছাড়া অন্য কিছু না, অ্যানালগ মানে যে কোনো সিগন্যাল। তার মানে অ্যানালগ যেতে পারে, ডিজিটাল যেতে পারে। আমরা দুই ধরনের সিগন্যাল পাঠাতে পারি, অ্যানালগ অথবা ডিজিটাল ইলেকট্রিক্যাল সিগন্যাল আমরা পাঠাবো। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করার জন্য একটা সার্কিট থাকবে। তাহলে এক নাম্বার, ট্রান্সমিটারের মধ্যে একটা সার্কিট থাকবে যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল গ্রহণ করবে। দুই নাম্বার হচ্ছে, নাম্বার 2, একটা মডিউলেটর থাকবে। এই মডিউলেটরের কাজ হবে মডিফাই করে লাইট সিগন্যালে কনভার্ট করা, ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করা, মডিফাই করে। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালকে কি করা? মডিফাই করা, ইলেকট্রিক্যাল সিগন্যালকে মডিফাই করা। এটা হচ্ছে মডিউলেটরের কাজ, মডিফাই করে ফেলা, লাইট সিগন্যালের জন্য প্রসেসিং করা, অর্থাৎ লাইট সিগন্যালের মতো করে ডিজাইন করে দেওয়া, ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালের মতো করে ডিজাইন করে দেওয়া, মডিফাই করে দেওয়া। এটা হচ্ছে কার কাজ? মডিউলেটরের কাজ। মডিউলেটর থাকবে, মডুলেশন বলা হয় এটাকে, অর্থাৎ কোনো একটা সিগন্যালকে আরেকটা সিগন্যালের মতো করে মডিফাই করাকে বলি আমরা মডুলেশন। হোয়াট ইজ মডিউলেশন? একটা সিগন্যালকে আরেকটা সিগন্যালের মতো করে কি করা? মডিফাই করাকে বলি মডুলেশন। এবং 3 নাম্বার দেখো, 3 নাম্বার, নাম্বার 3। তো নাম্বার 3 হচ্ছে, তাহলে একটা হচ্ছে সার্কিট, একটা হচ্ছে মডুলেটর। 3 নাম্বার হচ্ছে লেজার থাকবে। এখানে কি থাকবে? একটা লেজার থাকবে। ভাইয়া লেজার জিনিসটা কি? লেজার মানে যেটা লাইট আকারে পাঠাবে, যেই জিনিসটা, যে সোর্স লাইট আকারে পাঠাবে, যার কাছ থেকে লাইট বের হবে সে হচ্ছে লেজার। আমরা যেমন টর্চ লাইট বলি, টর্চ লাইট থেকে লাইট বের হয়, তেমনি তোমরা এলইডি লাইট বলো, এলইডি থেকে লাইট বের হয়, তেমনি লেজার থেকে লাইটটা বের হবে। তাহলে এই যেখানে যে লাইটটা যাচ্ছে, এটা কার কাছ থেকে যাচ্ছে? লেজারের কাছ থেকে। তো লেজার, ঠিক আছে। লেজারের পূর্ণরূপ অনেক সময় পরীক্ষা আসতে পারে। লেজারের পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন। এরপরে একটু দেখে নিই, আমার ঠিক পুরোটা মনে নাই আর কি। এটা ইমিশন, এর পরবর্তীতে আরও বেশ কিছু আছে এখানে, রেডিয়েশন, অনেক লম্বা একটা নাম। লেজারের পূর্ণরূপটা একটু সবাই দেখে নিও। ওকে, খুব পরীক্ষা আসে লেজার। আচ্ছা, তাহলে এখানে কয়টা জিনিস থাকে? 3টা। একটা হচ্ছে সার্কিট, একটা হচ্ছে মডুলেশন, আর একটা হচ্ছে লেজার। 3টা জিনিস এখানে থাকে। কোথার মধ্যে থাকে? ট্রান্সমিটারের মধ্যে থাকে। তাহলে প্রথমে সার্কিট থাকবে একটা, ওই সার্কিট ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করবে। মডুলেশন ওই ইলেকট্রিক্যাল সিগন্যালকে মডিফাই করবে। আর লেজার লাইট আকারে পাঠাবে সেটাকে, লাইট। ওকে, এরপর রিসিভারের মধ্যেও আমাদের কয়টা জিনিস থাকবে? 3টা জিনিস থাকবে রিসিভারের মধ্যে। রিসিভারের মধ্যে একদম প্রথমে থাকবে ফটো ডিটেক্টর। ফটো মানে লাইট, লাইটকে ডিটেক্ট করবে ফটো ডিটেক্টর। তার মানে যখনই রিসিভারের মধ্যে লাইট সিগন্যালটা যাবে সে ডিটেক্ট করবে, ফটো ডিটেক্টর লাইট সিগন্যালটাকে ডিটেক্ট করবে। এরপরে সেটাকে এবার কি করবে? ডিমডুলেশন করবে। ডিমোডিউলেটর থাকবে একটা, যেটা ডিমডুলেশন করবে, অর্থাৎ যেটা মডিফাই করেছে লাইটের জন্য, এটা আবার ইলেকট্রিক্যাল সিগন্যালের জন্য মডিফাই করে ফেলবে আর কি। ওকে, তাহলে মডিফাই করা সিগন্যালকে
আগের মতো করে দিবে, আগের মতো করে দিবে। তাহলে ডিমডুলেশন কেন বলছি? মডুলেটরের বিপরীত কাজ এটা। এই কাজটা হচ্ছে মডুলেটরের বিপরীত কাজটা সে করবে ডিমডুলেটর। মডুলেটরের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালকে মডিফাই করেছি, আর ডিমডুলেটর করবে কি? ওই মডিফাইড সিগন্যালটাকে আগের মতো করে দিবে। মনে করো তোমাকে সুন্দর করে মেকআপ করে দিয়েছি, এখন তোমার মেকআপটা তুলে ফেলবো। এই মেকআপ করাটা হচ্ছে মডুলেশন, আর মেকআপ তুলে ফেলাটা হচ্ছে ডিমডুলেশন। তার মানে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালের জন্য মডিফাই করেছি, এখন ওইটা আনমডিফাই করব। আনমডিফাইকে বলছি ডিমডুলেটর। ওকে, এর পরবর্তীতে এখানে থাকবে একটা অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের কাজ কি বলতো? অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে একটা সিগন্যাল যখন একটা স্থান থেকে আরেকটা স্থানে যাবে তারের মধ্য দিয়ে, তখন ওখানে কিছু নয়েজ থাকবে। ওই নয়েজগুলোর ফলে আমাদের ডেটাটা কি হবে না। নয়েজ মানে কি ভাইয়া? আমরা যে বলি নয়েজ মানে কি, মনে করো আমি পাঠাইলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখানে আমি গেছে তোমাকে আসে নাই, এরপর ভালো, এরপর বাসি আসে নাই, এরপর তোমাকে, পরে এলোমেলো হয়ে গেছে ডেটাগুলো, কিছু মিসিং, কিছু এলোমেলো, কিছু এক্সট্রা যুক্ত হয়েছে, এরকম হয়। তো এটা অ্যাম্পলিফায়ার এই জিনিসটাকে ঠিক করে। এই নয়েজ যেগুলো থাকে এগুলোকে রিমুভ করে দেয় আর কি, যেগুলো এক্সট্রা লাগবে না ওগুলোকে রিমুভ করে দেয়। তাহলে অ্যাম্পলিফায়ার থাকবে কিসের জন্য? নয়েজ রিমুভ করার জন্য। ডেটার মধ্যে যে নয়েজ থাকে সেটাকে দূর করার জন্য অ্যাম্পলিফায়ার থাকে। অ্যাম্পলিফায়ার কাজ হচ্ছে নয়েজ দূর করা। অ্যাম্পলিফায়ার থাকবে নয়েজ দূর করার জন্য। আচ্ছা, তো এই আর কি মোটামুটি। তাহলে এটা আমার রিসিভারের মধ্যে ফটো ডিটেক্টর ফার্স্টে লাইট সিগন্যালটাকে গ্রহণ করে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। তাহলে লাইটকে ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার কনভার্ট করে দিবে কে? ফটো ডিটেক্টর। ফটো ডিটেক্টর ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিবে। ডিমডুলেটর সেটাকে আনমডিফাই করবে, অ্যাম্পলিফায়ার নয়েজ দূর করবে। তাহলে দেখো দুইটা মোটামুটি মিল আছে, ট্রান্সমিটার এবং রিসিভার। ট্রান্সমিটারে একটা সার্কিট থাকে যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে গ্রহণ করে, তারপর মডুলেটর মডিফাই করে, লেজার করে কি? ওই ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করে। তাহলে লেজারের কাজ কি? ওই ইলেকট্রিক্যাল যেটা মডিফাই করা হয়েছে ওইটাকে লাইটে কনভার্ট করে সে পাঠাবে। আর এখানে থাকবে ফটো ডিটেক্টর, লাইটটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করবে, তারপর ডিমডুলেশন, তারপর অ্যাম্পলিফায়ার। উল্টা কাজটা আর কি, প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকবে সেটাকে গ্রহণ করে মডিফাই করে তারপরে লাইট আকারে পাঠাবো। এখানে ডিটেক্টর থাকবে, লাইটটাকে গ্রহণ করে আবার ডিমডিফাই করে তারপর নয়েজ দূর করে সেটাকে আবার কোথায় কনভার্ট করে দিবে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিবে। সেটা অ্যানালগ হলে অ্যানালগ, ডিজিটাল হলে ডিজিটাল, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিবে। তাহলে অপটিক্যাল ফাইবারে যেটা হয় সেটা হচ্ছে, দেখো অপটিক্যাল ফাইবারে যেটা হয় সেটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইট সিগন্যালে কনভার্ট করা হয়। এই লাইট সিগন্যালটাকে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। এই আর কি, সিগন্যালে কনভার্ট করা হয়। আচ্ছা, এই যে তাহলে দেখো আবার বলছি, অ্যানালগ অথবা ডিজিটাল দুই ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকতে পারে। তাহলে দুই ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সমিটার যন্ত্রের মধ্য দিয়ে লাইট সিগন্যালে কনভার্ট করে, আবার রিসিভার সেটাকে কি করে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। এভাবে করে আমরা অপটিক্যাল ফাইবার মধ্য দিয়ে ডেটা প্রেরণ করি, ঠিক আছে? আচ্ছা, তো ট্রান্সমিটার মধ্যে তিনটা জিনিস থাকে, সার্কিট, মডুলেটর, লেজার। আর রিসিভারের মধ্যে তিনটা জিনিস থাকে, ফটো ডিটেক্টর, ডিমডুলেটর আর হচ্ছে অ্যাম্পলিফায়ার। আচ্ছা, তো একটা মজার ব্যাপার বলি, তোমরা একটা নাম শুনেছো মডেম। এই নামটা তোমরা হয়তো শুনেছো অনেকে, মডেম। তো মডেম জিনিসটা কি আসলে? মডেম জিনিসটা হচ্ছে এই যে মডিউলেটর এবং ডিমডিউলেটর, একে একসাথে মডেম বলা হয়। দেখো মডুলেটর এবং ডিমডুলেটরকে একসাথে কি বলা হয়? মডেম। কেন? এই যে মডিউলেটর আর ডিমডিউলেটর, এই দুটাকে একসাথে বলি মডেম। কেন মডেম বলি এবার দেখো, এই যে এখান থেকে মো নিই আর এখান থেকে ড্যাম নিই, তাহলে মো এবং ড্যাম নিলে মডেম আসে। এই যে দেখছো, তো তোমরা অনেকে শুনছো মডেম নামটা শুনছো। মডেম হচ্ছে একটা যন্ত্র, ডিভাইস। তো মডেমের কাজ হচ্ছে প্রথমে মডুলেট করা আবার ডিমডুলেট করা, মডুলেশন করে ডিমডুলেশন। এই মডুলেটর এবং ডিমডুলেটরকে একসাথে বলা হচ্ছে মডেম। মডুলেটর প্লাস ডিমডুলেটর, মডেম। এটাও মাঝে মধ্যে এমসিকিউতে প্রশ্ন করে, মডেম বলতে কি বোঝায়? মডেম বলতে মডুলেটর এবং ডিমডুলেটর, মডুলেশন এবং ডিমডুলেশন এই দুটোর কাজ একসাথে হয়। আচ্ছা, তো এটা ছিল আমাদের অপটিক্যাল ফাইবারের মধ্যে কিভাবে আমরা আলোকে লাইট সিগন্যালকে পাঠাবো সেই পুরো ব্যাপারটা আর কি। তাহলে আরেকবার রিপিট করি, অ্যানালগ অথবা ডিজিটাল ইলেকট্রিক্যাল সিগন্যালকে ট্রান্সমিটারের সার্কিট গ্রহণ করে মডুলেশন করে লেজারের মধ্য দিয়ে সেটাকে পাঠানো হয় লাইট সিগন্যাল আকারে। তারপর অপটিক্যাল ফাইবারের ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্য দিয়ে লাইট সিগন্যাল যেতে থাকে গন্তব্যে পৌঁছার পর তাকে রিসিভ করে
রিসিভারের মধ্যে থাকে ফটো ডিটেক্টর, যে ডিটেক্ট করে লাইট সিগন্যালকে এবং ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ফেলে। পরবর্তীতে থাকে ডিমডুলেটর, যে ওই লাইট সিগন্যাল যেটা ছিল ওটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার পর আনমডিফাই করে, ওটা মডিফাইড ছিল ওটাকে আনমডিফাই করে ফেলে, যাতে আমি আমার আগের ডেটাটা ফিরে পাই, যাতে আমি আমার পরিবর্তিত মডিফাই করা ডেটা নয়, যেটা আমি পাঠিয়েছিলাম সেই এক্স্যাক্টলি রিয়েল ডেটাটা আমি পাই। সেজন্য মডিফাই নয়, আনমডিফাই করে আগেরটাই নিয়ে আসি। মডিফাইটা করেছিলাম যাতে দূরবর্তী জায়গায় যাওয়ার সময় যাতে কোনো ক্ষতি না হয়। রিয়েল ডেটা থাকলে অনেক সময় লস হইতে পারে, তাই রিয়েল ডেটার সাথে আরও কিছু যুক্ত করেছিলাম যাতে রিয়েল ডেটা সেফ থাকে। পরবর্তীতে আমার যখন সে পৌঁছালো গন্তব্যে বা ডেস্টিনেশনে, এখন ওই মডিফাই করাটা বাদ দিয়ে রিয়েল ডেটাটা নিব, কিছু নয়েজ থাকবে দূর করে দিব অ্যাম্পলিফায়ারের মধ্য দিয়ে, তারপর সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করব। এভাবে করে অপটিক্যাল ফাইবারে কি করা হয়, ডেটা প্রেরণ করা হয়। সো এখন তোমাদেরকে দেখাবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এই ব্যাপারটা তোমাদেরকে এখন দেখাবো, অর্থাৎ এই অংশটা এখন তোমাদেরকে ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে চলে আসো। অপটিক্যাল ফাইবার বলতেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা হয়তো অনেকেই 9-10-এর ফিজিক্স বই যখন পড়ছো ফিজিক্স, তখন অনেকেই পড়ছো এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অপটিক্যাল ফাইবারে, তো সেই ব্যাপারটা নিশ্চয়ই মনে আছে। তো এখন তোমাদেরকে এই ব্যাপারটা দেখাবো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাপারটা। ওকে, তাহলে দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাপারটা একটু করে আমরা দেখব। সো মনোযোগ দাও, দেখো। ধরো আমাদের কাছে দুটো মাধ্যম আছে, একটা মাধ্যমকে আমরা বলছি ঘন মাধ্যম, আরেকটা মাধ্যমকে আমরা বলছি হালকা মাধ্যম। ঘন মাধ্যম বলতে বোঝাচ্ছে তার আলোর তুলনায় বেশি ঘন, তার মানে আলোকীয় ঘনত্ব বেশি, এটা বোঝায়। ঘন মাধ্যম বলতে আলোকীয় ঘনত্ব বেশি বোঝায়। আর আলোকীয় ঘনত্বকে আমরা প্রতিসরণাঙ্ক বলে থাকি। তাহলে হোয়াট ইজ প্রতিসরণাঙ্ক? প্রতিসরণাঙ্ক হচ্ছে আলোকীয় ঘনত্ব, তার মানে যার প্রতিসারণাঙ্ক বেশি তার আলোকীয় ঘনত্ব বেশি, যে আলোকীয় ঘনত্ব বেশি তার প্রতিসরণাঙ্ক বেশি। আমি আরেকবার বলছি, কোন একটা মাধ্যম ঘন, ঘন বলতে বোঝাচ্ছি আলোর তুলনায় সে বেশি ঘন, আলোর তুলনায় সে অনেক বেশি ঘন, তাহলে আলোকীয় ঘন। আলোকীয় ঘনত্ব বলতে আলোর তুলনায় কতটা ঘন, আলোর তুলনায় সে কতটা ঘন, আলোকীয় ঘনত্ব। তার মানে এই মাধ্যমটা, এখানে যে মাধ্যমটা আছে এই মাধ্যমটা আলোর তুলনায় বেশি ঘন, তাহলে ঘন, আলোকীয় ঘনত্ব বেশি। আর আলোকীয় ঘনত্বকে আমরা প্রতিসরণাঙ্ক বলি, তাহলে এই মাধ্যমটা ঘন, আলোকীয় ঘনত্ব বেশি, তার প্রতিসরণাঙ্ক বেশি। আর এই মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম, তার মানে সে তার আলোকীয় যে ঘনত্বটা আছে সেটা কম, আলোকীয় ঘনত্বটা কম, তার মানে সে আলোর তুলনায় কি তার প্রতিসরণাঙ্ক কি, প্রতিসরণাঙ্ক হচ্ছে কম। আচ্ছা, সো একটা হালকা মাধ্যম আছে আর একটা ঘন মাধ্যম আছে। তাহলে মাধ্যম কয়টা? দুইটা, একটা হালকা মাধ্যম আছে, একটা ঘন মাধ্যম আছে। দুইটা মাধ্যম, দুইটা মিডিয়াম আছে, একটা হালকা মাধ্যম, একটা ঘন মাধ্যম। এখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে কি যাবে? আমরা লাইটকে ট্রান্সফার করব। তো দেখো, আমরা জানি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন কোনো একটা আলোক রশ্মি যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। হালকা ঘন থেকে যদি হালকাতে যায়, ঘন থেকে হালকাতে যখন যাবে তখন সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এই বরাবর চলে আসবে। তা আমরা যদি এটাকে আরেকটু বড় কোণে যদি আমরা লাইটটাকে ফেলি, মনে করো আরেকটু বড় কোণে লাইটটাকে ফেললাম, তখন একেবারে এই মাঝখানের এই তলটা ঘেঁষে যায়, যেটাকে আমরা সংকট কোণ বলেছিলাম। এই যে এই কোণটাকে বলছিলাম সংকট কোণ, থিটা সংকট বলেছিলাম, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। অর্থাৎ যে কোণে আলো ফেললে সেটা আমাদের ভিভের তল ঘেঁষে যাবে, সেটা হচ্ছে সংকট কোণ। আচ্ছা, তা আমরা যদি সংকট কোণের চেয়েও বেশি কোণে আলো ফেলি, সংকট কোণের চেয়েও বেশি কোণে আলো ফেললাম, এই যেটা হচ্ছে সংকট কোণের চেয়েও বেশি কোণে আলো, তাহলে সে আর ওদিকে তার যাওয়ার জায়গা নেই, এই জায়গায় চলে আসছে। এখন এর পরের বার সে কোথায় আসবে? এদিকে চলে আসবে সে। তো দেখো, যেই মাধ্যমে আলো ফেললাম সেই মাধ্যমে চলে আসলো, ওই মাধ্যমে গেলই না। তার মানে যে মাধ্যমে আলো সেই মাধ্যমে আসলে সেটাকে বলি প্রতিফলন, যে মাধ্যমে আলো সেই মাধ্যমে আসলে সেটাকে বলি প্রতিফলন, আর যে মাধ্যমে আলো সেই মাধ্যমে না আসলে সেটাকে বলি প্রতিসরণ। তার মানে এক মাধ্যমের আলো আরেকটা মাধ্যমে চলে গেলে প্রতিসরণ, এক মাধ্যমের আলো ওই মাধ্যমেই আসলে প্রতিফলন। তো এটা হচ্ছে দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। তার মানে সংকট কোণের চেয়ে বেশি কোণে আলো ফেললে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা আমাদের অপটিক্যাল ফাইবারে আছে। আমি আরেকবার বলছি, দেখো একটা লাইট ফেললাম, সে কি করবে? এই যে একটা লাইট ফেললাম, সে তোমার
যেভাবে যাওয়ার কথা ছিল মাধ্যম ভিন্ন হওয়ার কারণে সে একটু বেঁকে এদিকে চলে আসবে, কারণ এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। এক একটা মাধ্যমে আলোর বেগ এক এক রকম। ঘন মাধ্যমে আলো আস্তে চলে, হালকা মাধ্যমে আলো জোরে চলে। তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যাবে আলো বেঁকে যাবে। আরেকটু বেশি কোণে আলো ফেললাম, আরেকটু বেশি কোণে বেঁকে গেল, আরেকটু বেশি কোণে আলো ফেললাম, আরেকটু বেশি কোণে বেঁকে গেল। যদি সংকট কোণে আলো ফেলি তাহলে সে একেবারে বিভেদ তল ঘেঁষে চলে যাবে। যদি এর চেয়ে একটু বেশি কোণে আলো ফেলি, এদিকে তার যাওয়ার জায়গা নেই, এখানে চলে আসছে, এরপর সেদিকে চলে আসবে, তার মানে একই মাধ্যমে ফিরে আসবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন। আচ্ছা, তো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কনসেপ্টটাকে কাজে লাগানো হয় আমাদের অপটিক্যাল ফাইবারে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা শর্ত হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যেতে হবে। ঘন মাধ্যম বলতে প্রতিসরণাঙ্ক বেশি, হালকা মাধ্যম বলতে প্রতিসরণাঙ্ক কম। তার মানে বেশি প্রতিসরণাঙ্ক থেকে কম প্রতিসরণাঙ্কে আলো যেতে হবে, এটাকে বলছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি? কখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে? প্রতিসরণাঙ্ক বেশি থেকে প্রতিসরণাঙ্ক কমের দিকে যদি আলো যায়। তো প্রতিসরণাঙ্ক জিনিসটা কি? আলোকীয় ঘনত্ব। আলোকীয় ঘনত্বটাই হচ্ছে প্রতিসরণাঙ্ক। তার মানে বেশি ঘন মাধ্যম থেকে কম ঘন মাধ্যমে যদি আলো যায় তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। প্রতিসরণাঙ্ক বেশি থেকে প্রতিসরণাঙ্ক কমে যদি আলো যায় তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটবে। তার মানে আমরা এখন তোমাদেরকে অপটিক্যাল ফাইবারের মধ্যে এই ব্যাপারটা বুঝাবো। তাহলে চলে আসো অপটিক্যাল ফাইবারের মধ্যে এই ব্যাপারটা আমরা একটু দেখব। এটা হচ্ছে আমাদের মনে করো কোর, তাহলে আমরা আঁকছি, এটা হচ্ছে আমাদের কোর। এরপর কোরের উপর থাকে ক্লেইডিন, এটা হচ্ছে আমাদের ক্লেইডিন। তাহলে আমি একটু করে এখানে দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের কোর, আর এটা হচ্ছে ব্ল্যাক অংশটা হচ্ছে আমাদের ক্লেইডিন। তাহলে এই ব্ল্যাক অংশটা হচ্ছে আমাদের ক্লেইডিন। অপটিক্যাল ফাইবারের মধ্যে কোর থাকে, ক্লেইডিন থাকে, তারপর হচ্ছে বাফার জ্যাকেট থাকে আর কি। তো এই কোর, ক্লেইডিন। তো এখানের মধ্যে একটা লাইট সোর্স রাখা হয়, এখানের মধ্যে একটা লাইট সোর্স রাখা হয়, এখান থেকে লাইটটা ফেলা হয়। তাহলে এটা হচ্ছে লাইট সোর্স, যেখান থেকে আমরা লাইট ফেলবো। লাইট সোর্স বলতে কি বলতো? লেজার। এটা হচ্ছে আসলে লেজার, এটা হচ্ছে লেজার। তার মানে লেজার থেকে লাইটটা ফেললাম। তো লাইটটা সংকট কোণের চেয়ে বেশি কোণে লাইটটা ফেলা হয়। তাহলে আমি লিখে দিলাম সংকট কোণ অথবা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণের চেয়ে বেশি কোণে আমরা লাইট ফেলি। তো সংকট কোণের চেয়ে বেশি কোণে লাইট ফেলার ফলে আমার এটা কি হয়? প্রথম দিকে দেখো আমি এই লাল কালি দিয়ে দেখাচ্ছি। প্রথমে এটা এখানে যায়, এই যে দেখো সংকট কোণের চেয়ে বেশি কোণে এটা গেল, যাওয়ার পরে এটা কি হবে? ওই একই মাধ্যমে আবার ফিরে আসবে। কেন? কারণ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে সংকট কোণের চেয়ে বেশি কোণে যদি যায়। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য তো ভাইয়া ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। তো এখানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে কেমনে যায় সেটা একটু বুঝিয়ে দেন না। তো এখানে খুবই মজার হচ্ছে কোরের প্রতিসরণাঙ্ক বেশি, কোরের প্রতিসরণাঙ্ক বেশি, আর ক্লেডিনের প্রতিসরণাঙ্ক কম। বাট দুইটা সেম পদার্থের, জাস্ট প্রতিসরণাঙ্ক ভিন্ন। ক্লেডিনের প্রতিসরণাঙ্ক কম। তাহলে দেখো কোরের প্রতিসরণাঙ্ক থাকে বেশি, ক্লেডিনের প্রতিসরণাঙ্ক থাকে কম। তো তাহলে বেশি প্রতিসরণাঙ্ক থেকে এই যে দেখো নীল এখানে ক্লেডিন, এটা হচ্ছে ক্লেডিন, মনে করো ক্লেডিন। তাহলে এই যে ক্লেডিনে, আর এর আগেরটা হচ্ছে কোর। তাহলে কোর থেকে কোথায় যাচ্ছে? ক্লেডিনে যাওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে ক্লেডিন, ক্লেডিনটা হচ্ছে কম প্রতিসরণাঙ্ক, তার মানে এটা হচ্ছে হালকা। আর এটা হচ্ছে কোর। তো কোরটা কেমন? কোরটা হচ্ছে ঘন, তার মানে এই যে ঘন থেকে হালকাতে যাওয়ার চেষ্টা করছে। ঠিক ওই ঘটনার মতো এটা ছিল ঘন আর এটা ছিল হালকা। পরবর্তীতে আলো ঘন থেকে হালকাতে যাওয়ার চেষ্টা করছিল, আবার একই মাধ্যমে ফিরে আসছে, ওদিকে আর যেতে পারে নাই, ওই মাধ্যমে যেতেই পারে নাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। এখানেও ঘন থেকে হালকাতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সংকট কোণের চেয়ে বেশি কোণে লাইট ফেলার কারণে সেটা আবার একই মাধ্যমে চলে আসছে। তাহলে এইটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা। কোরের প্রতিসরণাঙ্ক বেশি, ক্লেডিনের প্রতিসরণাঙ্ক কম। তাহলে এভাবে করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। এই যে আবার এই যে দেখো ভাই আবার এখানে আসলো, বুঝলাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এখান থেকে এখানে আসছে, এটা বুঝছি। কিন্তু আবার এখান থেকে এখানে গেছে কেন? কারণ এটাও তো ক্লেডিন, তাই না? উপরে নিচে উভয় দিকেই তো ক্লেডিন আছে। এই যে ক্লেডিনটা তো কোরকে ঘিরে রেখেছে, কোরকে ঘিরেই তো ক্লেডিন। তাহলে এখানেও আবার ক্লেডিন, তার মানে এখানেও হালকা। আর এটা কোর, এখানে ঘন, তার মানে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আবার এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আবার এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন,
আবার এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্য দিয়ে আমাদের কি হয়, এই লাইটটা একেবারে ফটো ডিটেক্টরে চলে আসে, তারপর ফটো ডিটেক্টর সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তার মানে কীভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, কোর হচ্ছে প্রতিসরণাঙ্ক বেশি, ক্লেডিনের প্রতিসরণাঙ্ক কম। তার মানে বেশি প্রতিসরণাঙ্ক থেকে ঘন থেকে হালকাতে গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একই মাধ্যমে প্রতিফলিত হতে হতে এটা কি হয়, ফিরে আসে। এভাবে করে আমরা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে লাইট সিগন্যালকে পাঠাই। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এই ছিল অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচার এবং কিভাবে লাইট সিগন্যাল পাঠায় সেটা। তো অপটিক্যাল ফাইবার দুই ধরনের, এখন আমরা ক্লাসিফিকেশনটা দেখব। অপটিক্যাল ফাইবারে কয়টা লাইট পাঠাচ্ছি এটার উপর ভিত্তি করে দুই ধরনের অপটিক্যাল ফাইবার আছে। সো দেখো, তাহলে অপটিক্যাল ফাইবারে কয়টা অংশ? দুটো অংশ, একটা কোর একটা ক্লেডিন, আর বাইরে থাকে বাফার বা জ্যাকেট। তো কোরের প্রতিসরণাঙ্ক বেশি, ক্লেডিনের কম, ফলে ঘন থেকে হালকা মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যায়। এবার আসো ক্লাসিফিকেশনটা সহজ, ক্লাসিফিকেশনটা কঠিন না, সহজ। তারপর আমরা পার্থক্য আকারে তোমাদেরকে দেখাচ্ছি ক্লাসিফিকেশন। তো দেখো, অপটিক্যাল ফাইবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, আর একটা হচ্ছে মাল্টি মোড। নাম শুনেই বুঝতে পারছো, একটা সিঙ্গেল আলো যাবে আর একটাতে মাল্টি আলো যাবে। তার মানে এটাতে একটি মাত্র লাইট সিগন্যাল পাঠানো হয়। তার মানে একটা মাত্র লাইট সিগন্যাল কি হয়, সিগন্যাল, বানান বলেছে সিগন্যাল, একটা মাত্র লাইট সিগন্যাল পাঠানো হয়, তাই এটা সিঙ্গেল। আর এখানে একাধিক থাকার কারণে এটা মাল্টি, তাহলে একাধিক লাইট সিগন্যাল পাঠানো হয়। আচ্ছা, তাহলে একটা মাত্র লাইট সিগন্যাল আর একাধিক লাইট সিগন্যাল, এটা হচ্ছে এক নাম্বার পার্থক্য আমাদের। এরপর দুই নাম্বার যে পার্থক্য সেটা হচ্ছে সিঙ্গেল মোডে যেহেতু আমরা একটা মাত্র লাইট সিগন্যাল পাঠাই, তাই এটাকে আমরা অনেক বেশি দূরে পাঠাতে পারি, কোনো সমস্যা হয় না, অনেক বেশি দূরে পাঠানো যায় একটা মাত্র, ফলে এখানে কোনো বিপদ নাই, ভয় নাই, সেফ থাকে, পাঠানো যায়। আর এখানে অনেকগুলো থাকার কারণে এখানে আসলে খুব বেশি দূরত্বে পাঠানো যায় না, তাহলে এটা হচ্ছে স্বল্প দূরত্বে পাঠানো যায়। তাহলে স্বল্প দূরত্বে পাঠানোর ক্ষেত্রে আমরা 3-4টাকে একসাথে পাঠাই, কিন্তু অনেক বেশি দূরত্বে গেলে তাহলে মিক্স হইতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। সেজন্য স্বল্প দূরত্বে পাঠানোর জন্য হলে মাল্টি মোড, কিন্তু বেশি দূরত্ব হলে সিঙ্গেল মোড ব্যবহার করা হয়। আচ্ছা, তো এরপর সিঙ্গেল মোডের খরচটা কম, সিঙ্গেল মোডে বেশি দূরত্বে পাঠাই, যদিও খরচটা ওই ক্ষেত্রে বেড়ে যায়, দূরত্ব হিসেব করলে এমনি নর্মালি খরচ কম, কিন্তু অল্প দূরত্বে পাঠালে এটা খরচটা বেশি পড়ে যায়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি সিঙ্গেল মোড এবং মাল্টি মোডের ব্যাপার স্যাপার। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখাতে চাই, তাহলে চিত্রের মাধ্যমে দেখানো যাবে। একটা মাত্র আলো যাবে, আর মাল্টি মোডের ক্ষেত্রে একাধিক আলো যাবে, এই একটা যাচ্ছে, 3-4টা সিগন্যাল একসাথেই যাবে এখানে। বাট সিগন্যালগুলো এমনভাবে পাঠানো হয় যেন একটার সাথে একটা টাচ না করে। আমি তো ওভারল্যাপ করেছি, বাট এটা বাস্তবে কিন্তু ওভারল্যাপ করে না। মনে করে একটা সিগন্যাল এভাবে গিয়ে এভাবে যায়, আর একটা সিগন্যাল এখানে গিয়ে এখানে যায়, মানে এরা একটা সিস্টেম থাকে, এখানে একটা সিস্টেম থাকে, অনেকগুলো সিগন্যাল, বাট কারোর সাথে কারো ওভারল্যাপ হয় না। এভাবে করে মাল্টি মোডে সিগন্যালগুলোকে পাঠানো হয়। তার মানে একটা মাত্র লাইট সিগন্যাল পাঠালে সেটা সিঙ্গেল মোড, একাধিক লাইট সিগন্যাল পাঠালে সেটা মাল্টি মোড। এটা হচ্ছে আমার অপটিক্যাল ফাইবারের ক্লাসিফিকেশন। তার মানে অপটিক্যাল ফাইবার দুই ধরনের, একটা সিঙ্গেল মোড, একটা মাল্টি মোড। তো এই ছিল অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচার নিয়ে আলোচনা, গঠন নিয়ে আলোচনা। অপটিক্যাল ফাইবারের গঠন আমরা দেখলাম। এতক্ষণ ধরে অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচার নিয়ে পড়ালাম। সো এখন এই ব্যাপারগুলোকে অ্যানিমেশনের মাধ্যমে আরও ভালো ভিজুয়ালাইজ করে এই ব্যাপারগুলোকে আরেকটু ভালো ক্লিয়ার হয়ে নেব এবং ফিল করবো আর কি। তাহলে চলো অ্যানিমেশন দেখে আসি।
ওকে, আশা করি অ্যানিমেশনের মধ্য দিয়ে এবং স্ট্রাকচারের মধ্য দিয়ে আমাদের অপটিক্যাল ফাইবার ক্লিয়ার হলো। এখন আমরা স্ট্রাকচার শেষ, এখন আমরা বাকি টপিকগুলো দেখব। তো প্রথমে আসো অপটিক্যাল ফাইবারের স্পিড। ডেফিনেটলি আলোর গতিতে ডেটা ট্রান্সফার হবে, যেটা অপটিক্যাল ফাইবার আলোর মধ্য দিয়ে যাচ্ছে, আলোর গতিতে ডেটা ট্রান্সফার হবে। ওকে, আচ্ছা, তো আলোর গতিতে ডেটা ট্রান্সফার, এটা যদি ডেটার হিসেবে বলি তাহলে হচ্ছে 2 Gbps থেকে, অথবা আমাদের বই 1 থেকে 2 লিখেছে, 1 থেকে 2 Gbps থেকে শুরু, এবার অনেক বেশি এখান থেকে শুরু, এরপর আস্তে আস্তে বাড়ে, এই আর কি। তাহলে দেখো আমার ডেটা ট্রান্সমিশন স্পিড 1 বা 2 Gbps এখান থেকে শুরু অপটিক্যাল ফাইবারে, তার মানে 1 অথবা 2 Gbps থেকে শুরু করে এবার আরও যত ইচ্ছা তত আমরা কি করতে পারি, স্পিডে ডেটা পাঠাতে পারি, আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয় অপটিক্যাল ফাইবারে। কস্ট কেমন? কস্ট ডেফিনেটলি অনেক বেশি, কস্ট অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি কস্ট। টুইস্টেড পেয়ার কেবল বলো, কোএক্সিয়াল কেবল বলো, এগুলোর তুলনায় অনেক বেশি। রেঞ্জ কেমন? রেঞ্জ হচ্ছে মোটামুটি, আমরা জানোই তোমরা যে সিঙ্গাপুর থেকে আমাদের এখানে ব্রডব্যান্ডের লাইনগুলো আসে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশ, বাংলাদেশের সাথে আবার মায়ানমার, বিভিন্নভাবে আমরা কানেক্ট করে দিই। তাহলে রেঞ্জটা বলতে গেলে এটা কি অনেক 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 বেশি, তাহলে এটা হচ্ছে যে অনেক বেশি, অনেক অনেক বেশি রেঞ্জটা, যেখানে ইচ্ছা তুমি সেখানেই কানেক্ট করতে পারো, অনেক 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 বেশি। দূর দূরান্তের জন্যই তো অপটিক্যাল ফাইবার, যত দূর দূরান্ত আছে সবগুলোর জন্য অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবারের সুবিধা কি? অনেক সুবিধা আছে, স্পিড বেশি, তারপর এখানে ক্রসটক হয় না, এখানে তো আলো পাঠাচ্ছি আমরা, ক্রসটক কেন হয় না সেটা একদম প্রথমে বলছি, মেটাল নাই, এখানে মেটাল না থাকার কারণে ক্রসটক হয় না, এটা একটা সুবিধা। তারপর ডেটা লস হয় না, এগুলো হচ্ছে সুবিধা। এরপর ডিসঅ্যাডভান্টেজেস কি? কস্ট বেশি, অপটিক্যাল ফাইবারে কস্ট বেশি, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজেস, কস্ট বেশি। এছাড়া আর কোনো ডিসঅ্যাডভান্টেজেস তেমন নাই, শুধু কস্ট বেশি, আর বাকি সবই সুবিধা। তো জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি হবেই, স্বাভাবিক। তো এই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবল সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদেরকে মোটামুটি 4টা কেবল পড়ালাম, টেলিফোন কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল, সবগুলাই মোটামুটি চেষ্টা করেছি ভালো মতো স্ট্রাকচার সহ সব কিছু বোঝানোর, ফিল দেওয়ার। তোমরা একটু ভালো করে দেখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট।